ধন্যবাদ আমাদের একাডেমির এডুকেশন ডাইরেক্টর গোপেশ চন্দ্র রয়। আবারও প্রতি সপ্তাহের মতো এই বুধবারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই সেশনে এ পর্যন্ত 25 জন জয়েন করেছে, অর্থাৎ এনারও হচ্ছেন আমার হিসাবে আপনারা শিখতে চান, আপনাদের একটা আগ্রহ আছে, ডিফারেন্ট আগ্রহ আছে। তো আমাদের বেশি মানুষ হওয়ার দরকার নেই। আমাদের যে বিষয়টা আছে যে আমরা অনেক সময় আসি কি কোনো একটা সেশনে আমরা আসি যে আমরা এখান থেকে কি নিয়ে যাব, ইনস্ট্যান্টলি নিয়ে যাওয়ার ব্যাপারটা আছে। আর অনেকে আছে শেখার জন্য শিখতে চায়, নিজেকে আলোকিত করতে চায়, জ্ঞানের পরিস্ফুরণ ঘটাতে চায়। তো এটা যখন যাবে তখন আমাদের এখানে ধীর এবং স্থির ভাবে একটা প্রবাহ আমাদের এখানে কাজ করা দরকার। যেখানে ধীর এবং স্থির ভাবে প্রবাহ হয় সেখানে প্রশান্তি এবং শান্তি সবই আসে। সেখানে স্বচ্ছতা আমাদের সামনে অত্যন্ত চমৎকার ভাবে ধরা দেয়। তো আমি আসলে সত্যিকার অর্থে একাডেমির সাথে জড়িত হওয়ার পরে থেকে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে নিজেকে বোঝার চেষ্টা করেছি, নিজেকে জানার চেষ্টা করেছি, এবং এই জানার চেষ্টার মাঝ দিয়েই আমি সারাক্ষণ আমাকেই খুঁজে ফিরছি। বিষয়টা হচ্ছে তেমনি যে আমি নিজেকেই খুঁজে ফিরছি, আর এই নিজেকে খুঁজে ফেরার মাঝ দিয়ে আমার জীবনের যে ঘটনা প্রবাহগুলা কোত্থেকে কোন অবস্থায় আমি কেমন ছিলাম, তারপরে আমার অবস্থানের থেকে আমার যে পরিবর্তন, আমার যে প্রশান্তি, আমার যে অস্থিরতা, আমার যে বিরক্ত, এই জিনিসগুলাকে আমি আবার খুব গভীরভাবে দেখার চেষ্টা করেছি এবং এর কারণটা কি আমি খোঁজার চেষ্টা করেছি। আমার মধ্যে একটা কৌতূহলী মন আছে, আমি এই কৌতূহলী মনটাকে বোঝার চেষ্টা করি সব সময়। আপনারা হয়তো এর আগে জানেন, আমি একবার বলেছি আমি একজন স্বার্থপর, তাই অন্যের ভালোর চিন্তা করি নিজের জন্য। তার মানেটা কি? আমি স্বার্থপর এবং দূরদর্শী স্বার্থপর। অর্থাৎ আমি যদি আপনাদের ভালোটার চিন্তা আমরা যদি করতে পারি, আপনাদেরকে নিয়ে যদি আমি সুন্দর একটা বাগান তৈরি করতে পারি, যেখানে আপনাদের মতো এত প্রসন্ন চিত্তের মন মানসিকতার জীবন্ত আত্মা রয়েছে, সেখানে যদি আমার অবস্থান হয়, আপনি ভাবেন আমি কত ভালো থাকতে পারি। তো এর জন্য তো আমাকে কাজ করতেই হবে। আমি তো কাজ না করে তো যদি আশা করি, ঘুমিয়ে ঘুমিয়ে যদি আমি স্বপ্ন দেখি যে আমার এটা করতে হবে আর সেই জিনিসটা আমার কাছে চলে আসবে, এটা বোকামি ছাড়া কিছুই না। এটা আমার জানা আছে। আমার জীবন প্রবাহে আমি এভাবে প্রত্যেকটা জায়গায় আমি চেষ্টা করেছি গুছিয়ে কাজ করার জন্য এবং আমার নিজেকে, আমি সত্তাটাকে আরো সুন্দরভাবে খুঁজে বের করার জন্য। তো আমাদের গত সপ্তাহে যে বিষয়টা ছিল সেটাও কিন্তু একটা বিশাল একটা সাবজেক্ট। বায়োরিদম যেটা ছিল, এটার পিছনে অনেক কাজ করা হয়েছে এবং ওসব বিষয় নিয়ে আসলে আমাদের প্রয়োজন হচ্ছে আরো গুঁড়ো এবং গভীর ভাবে স্থির ভাবে বসে আমরা আলোচনা করবো, একে অন্যকে শুনবো, দেখবো, বুঝবো। আর এই বুঝার জন্য যে জিনিসটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে কি জ্ঞান। আমরা যদি বলি জ্ঞান, আমাদের যে জ্ঞান শব্দটার সাথে আমরা পরিচিত, সবসময় বলে উনি জ্ঞানী মানুষ, আর জ্ঞান ওনার আছে। তো জ্ঞানের লাভটা কি? এখানে জ্ঞানটাকে ইংলিশে বলা হয় নলেজ। এই নলেজের সাথে যখন ইনসাইট যোগ হয়, যখন জ্ঞানটার মধ্যে ইনসাইট যোগ হয়, অর্থাৎ অন্তর্দৃষ্টি যখন যোগ হয়, তখন সেখান থেকে উইজডমটা বের হয়ে আসে। আপনি এমন কিছু আপনি বলতে পারেন যেটা অন্য মানুষ ভাবছে না, কিন্তু আপনি ভাবছেন এবং সেটাই সত্যি এবং সেটাই ঘটে যাচ্ছে। তো এই জন্য বলা হয় যে জ্ঞানের সাথে যখন ইনসাইট যোগ হয় তখন সেখানে উইজডম বের হয়ে আসে। আর ইনসাইট অ্যান্ড ফোরসাইট, অর্থাৎ ইনসাইট হচ্ছে অন্তর্দৃষ্টি, ফোরসাইট হচ্ছে দূরদৃষ্টি, যাকে আমরা প্রজ্ঞা বলি। ঠিক আছে? তো এই যে আমাদের ইনসাইট এবং আউটসাইড বোঝার, জানার যদি আপনার আগ্রহ না থাকে, আপনি যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনার দ্বারা ইউ ক্যানট ফাইন্ড আউট সামথিং নিউ উইদিন ইউ। এবং আপনি আপনার প্রকৃতি পরিবেশ থেকে যেসব জিনিস শেখার দরকার সেগুলো আপনি শিখতে পারবেন না। এখন বাইরের ইনফ্লুয়েন্স আপনাকে যা শেখাবে সেটা নিয়েই আপনি শুরু করবেন দৌড়ানো। ঠিক আছে? তো এই যে দৌড়ানোর মাঝখান দিয়ে এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যা খুঁজছেন তা পাচ্ছেন না, তখন আপনার মধ্যে এক অস্থিরতার সৃষ্টি হবে। তো এখন আমরা যদি এই জিনিসটাকে বোঝার জন্য একটা সিম্পল কথা বলি, আমাদের এখানে যারা রিয়েল হোমিওপ্যাথির ডাক্তাররা আছেন, আপনারা তো অনেকভাবে অনেক কিছু শিখেছেন, ফিলোসফি শিখেছেন, অ্যানাটমি শিখেছেন,
এটা হলে এরকম হয়, এটা হলে এরকম, যেরকম গাড়ির মেকানিক যেভাবে গাড়িকে বোঝার চেষ্টা করে, প্রবলেম হলে ঠিক করে, আমাদের ডাক্তাররা হচ্ছে মানব মেকানিক। অর্থাৎ তারা মানবের কোন জায়গায় কোন অবস্থা আছে সেটাকে বোঝার চেষ্টা করে, এবং প্রত্যেকে তার প্রজ্ঞা এবং এই তার জ্ঞানের মাঝখান দিয়ে সেটাকে কারেকশন করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন। ডক্টর হ্যানিম্যান একইভাবে চেষ্টা করে গেছেন, এরপরে সবাই চেষ্টাই করে যাচ্ছেন। যে কথা আমি আগেও বলেছি যে আমরা অপেক্ষা করি যখন গাড়িটা খারাপ হচ্ছে তারপর ঠিক করার জন্য, কিন্তু আমরা যদি চিন্তা করি যে গাড়িটা যাতে খারাপ না হয়, এটাকে যদি আমরা যত্ন সহকারে পরিপাটি ভাবে যদি চালাই, তাহলে গাড়িটা সহজে খারাপ হওয়ার কথা না। তো এই জন্য আমাদের বিষয়টা হচ্ছে এখানে এই যে জ্ঞান অর্জনের জন্য যে আমরা সবাই একত্রিত হয়েছি, এই যে আমাদের বুধবারের যে সেশনটা, স্যাটারডে শনিবারের যে সেশনটা আমরা করতেছি, কেন আমরা এটাকে আপনাদের আপনাদের দ্বার পর্যন্ত নিয়ে আসতেছি, এর কারণটা হচ্ছে হ্যাঁ, এর কারণটা হচ্ছে যে আমরা কিভাবে আপনার কাছে পৌঁছতে পারি। আর আপনারা যখন এই পৌঁছাটা আপনাদের মাঝখানে আসবে, তখনই তো আপনি আপনার পর্যায়ে পৌঁছে যাচ্ছেন। এবার আমি একটা সিম্পল কথা, মেডিকেল টার্মসে একটা ইন্টারেস্টিং জিনিস আমার কাছে মাথায় আসছিল, আমি শেয়ার করছি, আপনারা মিলিয়ে দেখবেন, এটা মিলতে পারে অথবা নাও মিলতে পারে। এখন দেখেন, জাস্ট আমি একটা সেশন ব্রেকের জন্য আমি বলতেছি, আমার হাতে একটা দেখতে পাচ্ছেন কিছু, এই যে আমি রাবার বলতেছি, যেটাকে আমি বলি যে আমি মোটা রাবার পাইনি, এই যে আপনি দেখতে পাচ্ছেন রাবার, দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন রাবার, দেখা কি যাচ্ছে? ইয়েস, ভেরি গুড, দেখা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি এখন এখানে আপনাদের কাছে একটা জিনিস করতেছি, আপনাদের চিন্তা চেতনার জন্য, বুঝার জন্য একটা যুক্তি খাড়া করতেছি। আমার যুক্তিটা হচ্ছে কি জানেন, আপনারা যখন এই জিনিসটা বুঝতে পারবেন, তারপরে আমি আপনাকে গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একটা গভীর লেভেলে পৌঁছানোর চেষ্টা করব। আমি সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর জিনিস বলে দিলাম, তা যদি আপনার মধ্যে আলোড়ন সৃষ্টি করতে না পারে, সেটা যদি আপনাকে চিন্তা চেতনার জগৎকে জাগিয়ে দিতে না পারে, তো আমার এই কথা বলার কোনো মানে নেই। সেই জন্য আমি সারাক্ষণ এই যে আপনারা যারা আছেন, আপনাদের প্রত্যেকের যে ইন্টারনাল যে ওয়েভ লেন্থটা আছে তার মধ্যে প্রবেশ করার জন্য আমি চেষ্টা সবসময় করি। যেভাবে আমি ভাবছি, এই যে রাবারটা আছে, দেখেন রাবারটার এটা সার্কেলটা আছে এতটুকু, খোলা অবস্থা এতটুকু ভালো আছে, রাবারটাকে আমি টানতেছি, দেখেন রাবারটা কিন্তু বড় হচ্ছে কিনা, রাইট? আবার ছেড়ে দিচ্ছি, সে আগের জায়গায় ফিরে আসতেছে, আবার আমি টানতেছি, এটা লম্বা হচ্ছে, আবার ছেড়ে দিচ্ছি, এটা চলে আসতেছে, আবার একটা আরো বেশি লম্বা যখন করতেছি, তখন রাবারটা যে ইলাস্টিসিটি বলে, অর্ধে এর যে স্থিতিস্থাপকতা, এটা কিন্তু ধীরে ধীরে লুজ হয়ে যাচ্ছে। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে আপনারা যারা রাবারের প্যান্ট পরেন, কিছুদিন পর ওটা লুজ হয়ে যায়, কারণ এটা যখন বেহিসাবি ভাবে ওটাকে প্রেসার ক্রিয়েট করা হয়, এটা খুলে যায়। তো আমি আপনাদেরকে একইভাবে একই কথা বলবো যে আপনার জীবনের চলার মধ্যে আপনার স্বাভাবিক গতির বাইরেই যখন আপনি নিজেকে স্ট্রেসফুল করবেন, টানবেন, বেশি করার চেষ্টা করবেন, আপনি কিন্তু নিজের ক্ষতি করে ফেলছেন। ফিজিক্যালি যদি আপনি বলেন, আপনি ফিজিক্যালি একই অবস্থায় যারা এভাবে অতিরিক্ত, অনেক আছে বডি বিল্ডিং করে শরীরে হিউজ প্রেসার ক্রিয়েট করে কিছু একটা করার চেষ্টা করে, সেটা কিন্তু তার সাধারণ যে অবস্থান তার থেকে তাকে নষ্ট করে ফেলে। এবং তার একটা সময় আছে, যেভাবে রাবারের ইলাস্টিসিটি যখন কমে যায়, তখন কিন্তু রাবার লুজ হয়ে যায়, তখন সেটা আপনাকে হোল্ড করতে পারে না। আমাদের বডির মধ্যে যে সেলগুলা আছে, মাসেল গুলা আছে, এটা যখন অতিরিক্ত এর উপর প্রেসার ক্রিয়েট করা হয় আর স্বাভাবিকতার বাইরে কিছু করা হয়, তখন তার গতি হারিয়ে ফেলে। আর ঠিক একইভাবে আমাদের শরীরের ভিতরে যতগুলো অর্গান আছে, এই অর্গান গুলা যখন আমরা ওভার অ্যাক্ট করাই, তখন তার ক্ষমতা সে নষ্ট হয়ে যায়। এবং যে নষ্ট হওয়ার জন্য আমরা দেখি যাদের বয়স যখন বেড়ে যায়, যে প্রোস্টেটের প্রবলেম হয়ে যায়, তারা আপনি যে ইউরিন ধরে রাখতে পারে না, কারণটা হচ্ছে তা ইলাস্টিসিটি আপনার উইক হয়ে গেছে, এটা বেড়ে গেছে, এটা আগের মতো সে স্থিতিস্থাপকতাটা নাই। তাহলে কি হলো, তাহলে ওই কারণে আমরা ধরে রাখতে পারতেছি না। একটাই এক্সাম্পল দিলাম জাস্ট ফর ইউরিনারি ফ্যাক্টর, পেশাবের ব্যাপার। ঠিক তেমনি ভাবে আমাদের শরীরের ভিতরে যতগুলা আমার বিভিন্ন যে হরমোন গুলা আছে, যে হরমোন গুলার কথা বলি না, যে বিভিন্ন হরমোন আমাদের কিন্তু বিভিন্ন ভাবে মানসিক অবস্থা, শারীরিক অবস্থা ফুললি এটাকে ম্যানেজ করায়। তখন এই হরমোনের যে আধার যেটা আছে,
সেটার উপর যদি প্রেশার বেশি পড়ে, রেগুলার বেশি বেশি প্রেশার পড়ে, ধীরে ধীরে সেটা লুজ হয়ে যায়। সেটা তখন আর ক্ষমতা থাকে না কোন সময় কোন কোন হরমোনটা বের হওয়া দরকার, হওয়া দরকার। এইটার মধ্যে যখন গরমিল হয়ে যায়, তখনই কিন্তু আপনার মধ্যে এই যে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের সৃষ্টি হয়। যেমন রাত্রে আপনি সঠিক সময় যেটা ঘুমানোর কথা, সেই সময় আপনি ঘুমাচ্ছেন না, তখন যে মেলাটোনিন যেটা বের হওয়ার কথা 9টার পরের থেকে, সেটা ওটা বের হচ্ছে না। তার মানেটা কি হলো? তার ক্যাপাসিটি নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনি সকালবেলা যখন বন্ধ হয়ে গেল, আপনি ফোর্সিবলি ঘুমিয়ে থাকছেন, তখন দেখা যাচ্ছে আপনি কি হলো, তখন দেখা গেল যে আপনার মেলাটোনিন যেহেতু পড়তেছে না, ঘুমের ভাব আপনার নাই, শক্তি করে আপনার শরীরে প্রেসার ক্রিয়েট করে আপনি ঘুমোচ্ছেন। তখন আপনার শরীর অন্যান্য মাসেলস এবং অন্যান্য বিষয়গুলা আপনাকে ক্ষতির থেকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। তো এই যে বিষয়টা বলতেছি, এটা নিয়ে আসলে বলতে গেলে একটা ফুল ক্লাসই বলা যায়। তবে আমি একটু স্বাভাবিকভাবে আপনাদের চিন্তা করার জন্য এই রাবারের এক্সাম্পলটা, কালকে আমার মাথায় জিনিসটা আসলো, আমার সারাক্ষণ আপনাদের আমি চিন্তা করি যে কিভাবে আমরা এই জিনিসটাকে আপনাদের কাছে পৌঁছতে পারি। আমি যেভাবে চিন্তা করি, আমি যে রেজাল্ট গুলো পাচ্ছি, আমাদের প্রত্যেকটা রেজাল্টের মধ্যে একটা স্বচ্ছতা আমার কাছে পরিষ্কার হয়ে আসতেছে। এর পিছনে কারণ আছে, আমার বয়সের একটা ব্যাপার আছে, জীবনকে দেখেছি অনেক ক্লোজ থেকে, কিন্তু সেখান থেকে ভালো জিনিসগুলাই আমি চেষ্টা করছি যে আপনাদের কাছে কিভাবে তুলে ধরতে পারি। আর যারা আমাকে বিশ্বাস করেন, আপনারা তারা যারা যদি একটু চেষ্টা করেন, আমার মনে হয় যে আপনারা একদিন আমার সাথে একমত হবেন যে আমি যে কথাগুলো বলেছি তার রেজাল্ট অবশ্যই আপনারা পাবেন। আমার মেইন কারণটাই হচ্ছে এটা, আপনাদের সাথে পরিচিত হওয়া, জানা এবং আমার এই জিনিসগুলো শেয়ার করা। ঠিক আছে? তো এখানে আমি যদি বলি যে আমাদের মধ্যে আদি পাপটা কি, বলি না আমরা আদি পাপ, আমাদের মেডিকেল সায়েন্সে বলে আদি পাপটা কি, সেটা কি? এটা হচ্ছে অজ্ঞতা। আদি পাপ হচ্ছে অজ্ঞতা। মহাপাপ যদি কিছু থেকে থাকে তা হচ্ছে অজ্ঞতা। আপনি জানেন না যে বিষয়, আপনি জানতে চান না আপনি যে বিষয়, তো অজ্ঞ। এই অজ্ঞতার কারণেই আমরা অবিদ্যা দ্বারা আক্রান্ত হই। আমরা যখন অজ্ঞতা আমাদের মধ্যে থাকে, অবিদ্যা যে যে জ্ঞান আপনার নাই, যে কেউ দিয়ে দিল, সেটা আপনার আক্রান্ত হই, এবং এই আক্রান্তের রূপারূপী আমরা অসুস্থ হয়ে পড়ে যাই। আমাদের মধ্যে অশান্তি হয়, আমাদের প্রশান্তি আপনার আসে না, আপনার অস্থিরতা বেড়ে যায়। এই একটা কারণ, সেটা হচ্ছে অবিদ্যা। এই অবিদ্যা এবং বিদ্যা নিয়ে কিন্তু প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে প্রচুর লেখালেখি করা আছে। তা আমরা আজকে সে অবস্থায় যাব না। আমরা আমরা চেষ্টা করব এই যাতে আমরা এই জ্ঞানটা কি জিনিস সেটা বুঝতে পারি। আর যদি এই বুঝার ক্ষমতাটা আমাদের মধ্যে যদি আসে, জ্ঞান এবং এই প্রজ্ঞার এর পার্থক্যটা যদি আমরা বুঝে উঠতে পারি, তাহলে হবে কি আমরা আগামীতে যে সেশন গুলা নিব সেগুলো আপনাদের বুঝতে সহজ হবে। আর যারা খুব অস্থির ভাবে আছেন, হয়তো চটকদার খুব আনন্দদায়ক কিছু পাওয়ার জন্য আপনারা জয়েন করার চেষ্টা করছেন, তাদের কিন্তু আমার সেশনে আসলে তারা বিফল হয়ে চলে যাবেন। তো আমার মনে হয় যে সেখানে তারা কিন্তু ব্যর্থ হবেন, যে আমরা যেটা চেয়েছিলাম তা তো হচ্ছে না। কিন্তু যারা দূরদর্শী ভাবে, যেটাকে বলে ফোরসাইটনেস যাদের মধ্যে, যারা অনেক দূরে দেখতে পায়, অর্থাৎ আমি আজকে যে কাজ করছি তার ফলাফল কি হবে সেইটা বোঝার ক্যাপাসিটি যাদের মধ্যে থাকবে, তারা কিন্তু আমার মনে হয় যে আমাদের জার্নির সাথে আমরা সবাই এনজয় করব। তো আমাদের কথা হচ্ছে, দেখেন বড় বড় সায়েন্টিস্টরা, এই আইনস্টাইনের কথা আমি সবসময় বলি, যে আইনস্টাইন সারাক্ষণই কিন্তু বলে যে ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন ইয়োর নলেজ। ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ। এবং এই যে ইমাজিনারি অ্যাবিলিটিটা আমরা চেষ্টা করব এটা গ্রো করার জন্য, আমরা যত এটাকে চেষ্টা করব, আমাদের মধ্যে কিন্তু আপনার দেখবেন আপনার প্রশান্তি এবং শান্তি আপনার জীবনে ছড়ায় আসবে এবং আমরা ভালো থাকতে পারবো। তো চলুন আমরা তাহলে চলে যাই আমাদের আসল আলোচনার মধ্যে। আমরা আসল আলোচনার মধ্যে চলে যাই। তো আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে, আমি এতক্ষণ যাই কিছু আপনাদের সাথে আলোচনা করলাম, এটা হচ্ছে প্রাথমিক একটা ওয়ার্ম আপ সেশন। আপনাদেরকে সবাইকে সংগঠিত করার জন্য আমার এতগুলো কথা, এতগুলো জিনিস বোঝানোর একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে যে এখন থেকে আমরা যে কয় মিনিট, অর্থাৎ ঘন্টা হোক অথবা 40-50 মিনিট, আমরা যাই কিছু আলোচনা করব, যাতে আপনারা ফোকাস থাকতে পারেন। যার জন্য আপনাদেরকে আমি আমার নিজস্ব যে সেন্স গুলাকে আপনাদের সামনে তুলে ধরলাম। যারা আমার সাথে আছেন তারা থাকবেন, চেষ্টা করবেন। আর আমাদের আলোচনার পরে যদি কোনো প্রশ্ন থাকে নোট করবেন,
এটা ইলাবোরেশন আমি দেওয়ার চেষ্টা করব, আমি না পারলে আমাদের যে যারা সহযাত্রী আছে এর মাঝখানে বিজ্ঞবান ব্যক্তিরা এর উত্তরটা আপনাদের দিবে। আমাদের আজকে আলোচনার বিষয়টা হচ্ছে কি, উন্মোচিত করুন আপনার আমি সত্তা। উন্মোচিত করা মানে ডিসকভারিং করা আপনার আমি সেলফ, এই ট্রু সেলফ যেটা আছে এটাকে আপনি কিভাবে দেখবেন, কিভাবে দেখতে চান আপনাকে। আর যেদিন আপনি নিজেকে উন্মোচিত করতে পারবেন সেদিনই আপনি বুঝতে পারবেন যে ইয়েস ইউ আর সামহায়ার। যেভাবে সক্রেটিস বলেছিলেন নো দাই সেলফ। আপনি দেখেন তার জীবনের প্রত্যেকটা দর্শন, প্রত্যেকটা চিন্তা চেতনা এবং যাই কিছু উনি করে গেছেন সেটা করতে পেরেছেন শুধুমাত্র সে যখন নিজেকে চিনতে পেরেছিলেন, নিজের সেলফ যে জিনিসটা এটাকে বুঝতে পেরেছিলেন। আর এ বুঝতে পারার জন্যই সে যখন গভীরভাবে প্রকৃতির সাথে মিশে গিয়েছিল, প্রকৃতি তার কাছে সবকিছু উন্মুক্ত করেছিল। আপনি খেয়াল করে দেখেন তার সারা জীবনের গবেষণার একটা কথা দিয়ে উনি বলছেন, আপনাকে বলছেন, আপনাকে উদ্দেশ্য করে বলছেন এই শব্দটা নো দাই সেলফ। অ্যারিস্টটল কি বলছেন? নোয়িং ইয়োর সেলফ ইজ বিগিনিং অফ অল উইজডম। আপনি যখন নিজেকে চিনতে পারবেন তখন আপনার মধ্যে যে জ্ঞান বা প্রজ্ঞা এই সবকিছু আপনি বের হয়ে আসবে। তখন কে কি বলে দিল সেটা আপনার বলতে হবে, এটা একেবারেই না। আমি আবারও পুনরায় বলবো, একটা কথা আপনার স্লাইডের মধ্যে পাবেন, আপনি যেদিন পৃথিবীতে এসেছেন সেটাই হচ্ছেন আপনি প্রকৃত আপনি, সেটাই প্রকৃত আমি। এর পরের দিন থেকে যে আপনার অভিজ্ঞতা, যে পারিপার্শ্বিক অবস্থা, এ বলতেছে এটা করতে হবে, ও বলতেছে ওটা করতে হবে, একে ম্যানেজ করা, ওকে খুশি করা, এই যে কনফ্লিক্ট যেটা আছে সেটা কিন্তু আপনি নন, এটা হচ্ছে আপনার পারিপার্শ্বিক অবস্থা। আপনি যেদিন পৃথিবীতে এসছেন সেটা হচ্ছেন ট্রু ইয়োর সেলফ। আমরা এই প্রসঙ্গ নিয়ে পরে আসবো, আলোচনা করব। আমি জাস্ট আপনাদেরকে একটা চিন্তা করার জন্য সুযোগ করে ইন অ্যাডভান্স বলে দিচ্ছি, এখানে কিন্তু প্রসঙ্গ অনেক ভাবে যাবে, আপনারা খুব গভীর ভাবে খুব খেয়াল করে শুনবেন। আমি যেহেতু আমার ফুল প্রেজেন্টেশনটা আমি ইংলিশে আমার করা আছে, কারণ এই ম্যাটেরিয়াল যেগুলো সমস্ত আমাকে প্রচুর সার্চ করে এগুলো আমি কম্পাইল করেছি, অনেক শব্দগুলা আপনারা হয়তো বুঝবেন না, আমি যার জন্য তার বাংলা প্রতি শব্দ আমি এর মাঝখান দিয়ে বলার চেষ্টা করব। আমি শুনেছি অনেকে বলে যে এই আমি ইংলিশ বুঝি না, কিন্তু আপনার তো চেষ্টা করতে হবে। Once you want to know yourself, you must learn something. এমন কোনো অসম্ভব কিছু নেই যে আপনি সেটা শিখতে পারবেন না। তো এই কমফোর্টেবল জোন থেকে আপনি যদি বের হয়ে আসতে না পারেন তাহলে কিন্তু এ ধরনের সেশন আপনাদের জন্য না। আবারও বলে দিচ্ছি, যারা কমফোর্ট জোনের মধ্যে বসে আছেন তারা কিন্তু এ ধরনের আলোচনার জন্য তাদের জন্য কষ্টকর। তো আমি বলবো যে তারা চেষ্টা করবেন, যে আপনারা যে একটু চেষ্টা করেন আপনার দ্বারা এটা করা সম্ভব, এটা আপনারই উপকার হবে এবং আপনি এনলাইটেন হবেন। এবার একটা ইন্টারেস্টিং একটা ঘটনা দিয়ে আপনাদের বলতেছি। আপনারা হয়তো রবিন শর্মার কথা আপনারা হয়তো জানেন, ইজ এ ভেরি ফেমাস মোটিভেটর, বিগ রিপোর্টার, সরি স্পিকার। সে দেখেন যে মানুষের জীবনে অনেক সময় আমরা মনে করি যে সম্পদ আমার যদি হয়ে যায় তো আমি পৃথিবীতে সবচেয়ে সুখী, আমার জীবনে আমার প্রত্যেকটা চাহিদা যদি আমি পূরণ করতে পারি তাহলে আমি বোধহয় সবচেয়ে সুখী। কিন্তু তা না, মানুষ যখন অনেক পয়সা অনেক কিছু হয়ে যায় তারপরেও সে সুখ খুঁজে পায় না, তার মধ্যে অস্থিরতা, সে যা চাচ্ছে সেটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? তেমনি একটা ঘটনা নিয়ে লিখেছিলেন রবিন শর্মা, দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি। একজন 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 নাম করা লয়ার, তার নাম হচ্ছে জুলিয়ার ম্যান্টল। হ্যাঁ, তার জীবনের যে ঘটনা, সে তার স্পিরিচুয়াল ক্রাইসিস তার মধ্যে যখন আসলো, অর্থাৎ তার মধ্যে যে আপনার যেটাকে বলে আপনার ভিতরে যে স্পিরিচুয়াল যে ইটা বোধটা, সেই স্পিরিচুয়াল এটা যখন তার মধ্যে সাফারিং করতেছিল তখন সে একজন মঙ্কের সাথে, অর্থাৎ একজন সাধুর সাথে তার পরিচয় হয়। এবং সেখানে সাধুর কাছে যখন সে যাওয়া শুরু করলো, সে যখন শেখা শুরু করলো, তখন দেখা গেল তার যত সয় সম্পত্তি, যে ফেরারি কার, হাই স্পিড কার সে চালাতো, তার জীবনের ল্যাভিশনেস তার এত ছিল, সম্পূর্ণ বিক্রি করে সে ওই গেরুয়া
পোশাক পরে নিয়ে সে চলে গিয়ে সেখানে সে দেখা গেল যে তার জীবনের আরেকটা অধ্যায় সে খুঁজে পেল। খুবই ফেমাস বুক, আপনাদের সময় যদি আপনারা পান এই বইটা নিয়ে পড়বেন, দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি। এরপরে দেখেন আমি এই যে ছবিগুলো অবতারণা করেছি আপনারা খেয়াল করে দেখবেন এগুলোর পিছনে কারণ আছে। আমি এ ধরনের পথ আমি পরিভ্রমণ করেছি, আমি অনেক বনের মাঝখান দিয়ে হেঁটেছি। কেউ কিছু বলছেন? আমি এরকম একটা পরিবেশের মাঝখান দিয়ে আমি হেঁটেছি, দেখেছি, আমি গাছ দেখেছি, আকাশ দেখেছি, অন্ধকার দেখেছি, কুয়াশা দেখেছি। এর মাঝখান থেকে আমি ফিল করার চেষ্টা করেছি। আপনি যখন এভাবে একা যখন চলবেন সেখানে আপনাকে নিজে ডিসকভার করা ইট ইজ ভেরি ইজি। এরপরে কথা হচ্ছে শর্টকাট আপনাকে বলে দিচ্ছি যে আপনাকে যদি টেক কেয়ার করতে পারেন, অথেন্টিক সেলফ যেটা, এটাকে কি করতে হবে তার মধ্যে কিছু বেসিক জিনিস আছে যে আপনি ঠিক খাওয়া দাওয়া করবেন, টাইমলি খাওয়া দাওয়া করবেন, প্রচুর পানি আপনি পান করবেন, আপনি এক্সারসাইজ যেটা সেটা আপনি করবেন, আপনি চিন্তাকে সুন্দর গোছানো চিন্তা আপনি করবেন, কোনো ঘটনা ঘটতেছে অপ্রয়োজন জিনিস আপনি যেতে দেন, লেট গো। হ্যাঁ, এরপর বলছে ওয়াক ইন টু দ্য ন্যাচার, অর্থাৎ প্রকৃতির মধ্যে হাঁটা শুরু করেন, আপনি ভালো ফিল করবেন। লম্বা ব্রিথ নেন, আপনার ব্রিথের যে একটা একটা প্র্যাকটিস আছে এটা করেন, তারপরে মেডিটেশন আপনারা করেন এগুলা, তারপরে নিজের মধ্যে আপনার চিন্তাটাকে গুছিয়ে নিন, সময় মতো ঘুমাতে যান। আর এই জিনিসগুলো যেন আপনি সব সময় করবেন আপনার জন্য, আবারও বলছি আপনার জন্য, আপনি একটা চমৎকার আপনি হবেন, তখনই আপনি খুঁজে পাবেন যে আপনি কি, সে কে। এবার আমরা চলে আসি আজকের আলোচনার যে মুখ্য বিষয়টা হচ্ছে দ্য ইগো অ্যান্ড দ্য সোল। ঠিক আছে, এই ইগো আর সোল যেটা, এই আত্মা এবং আপনার অহং, ইগোর বাংলা হচ্ছে অহং বোধ। এই ইগোটা হচ্ছে, ইগো এবং সোল এই দুটা জিনিসের অর্থ কিন্তু একই। এটা কিন্তু আপনি নিজের মধ্যে কাল্টিভেট করেন, আপনি এটা রচনা করেন। সোলটা হচ্ছে বিশুদ্ধ, আপনি কাল্টিভেশন নিজের মধ্যে চর্চার মধ্যেই আপনি ইগোর সৃষ্টি হয়। আর আপনি এই চর্চার মধ্যে যদি সোল যেটা আত্মার যদি মধ্যে কোনো বিশৃঙ্খলা না দেখা দেয়, ওর যে রিয়েল সূত্র যেটা আছে সেটাকে যদি আপনি গুছিয়ে রাখতে পারেন, তখন আপনি কিন্তু অত্যন্ত ভালো থাকতে পারেন। তাহলে আমরা চলে আসি তার কি, দ্য ইগো। যখনই আপনি ইগো বলবেন, ফলস সেলফ অর্থাৎ মিথ্যা আমি, ফলস মানে মিথ্যা আমি, আর একটা ট্রু সেলফ মানে সত্য আমি। দুইটা সাইডে আছে, আমি একটা একটা করে বলবো, আপনারা ভালো করে মিলিয়ে দেখার চেষ্টা করেন। একটা হচ্ছে যেটা ইগো, এ সব সময় সেপারেটনেস সে চায়, সব সময় আলাদা থাকতে চায়। আর যেটা হচ্ছে ট্রু সেলফ সোল, সে হচ্ছে ওয়াননেস, একাত্মতার মাঝখানে, অখণ্ডতার মাঝখানে, সংযুক্ত পরিবার আছে না যে আপনি সম্পূর্ণ পরিবার একসাথে থাকা, এর মধ্যে আছে, অর্থাৎ সেখানে সোলটা অ্যাক্টিভ আছে। আর যেখানে ফলস বা ইগো আছে সেখানে সব সময় বিচারবোধ, জাজমেন্টাল অ্যাটিটিউড তার হয়, সব সময় কে কিছু বললে সে বিচার করতে চায়। তারপরে যে আপনার ট্রু সোলের মধ্যে থাকলে সে কম্প্যাশন হয়, সে সহানুভূতিশীল হয়, তার মধ্যে সমবেদনার বোধ তার মধ্যে থাকে। আর যার মধ্যে ফলস ইগো থাকে তার মধ্যে কি থাকে, ইগনোরেন্স অর্থাৎ অজ্ঞতা, জ্ঞানের স্বল্পতা। আর যার মধ্যে আপনি সোলে এনলাইটেন সোল থাকে তার মধ্যে কি থাকে, এনলাইটেনমেন্ট, তার মধ্যে আলোকিত মানুষ, এবং নিজে সব সময় দেখা যায় তাকে দেখলেই মনে হয় তার ভিতর থেকে কিছু বের হয়ে আসতেছে। আর লেফট সাইডে ইগোর কথা আবারও বলতেছি, ইগোর ক্যারেক্টার হচ্ছে হস্টাইলিটি, অর্থাৎ শত্রু মনোভাবাপন্ন, যে কাউকে সে শত্রু ভাবে, এ বোধহয় আমার শত্রু, ও বোধহয় আমার শত্রু, এ ধরনের মনোবৃত্তি যার মধ্যেই থাকবে তার ইগো অত্যন্ত হাই। আর ফ্রেন্ডলিনেস থাকবে যার মধ্যে, সোল এনলাইটেন সোল, তার মধ্যে বন্ধুত্ব পরায়ণ মনোভাব তার মধ্যে থাকবে। নেক্সট হচ্ছে যে ইগোর মধ্যে কি থাকবে, রিসেন্টমেন্ট, সারাক্ষণ বিরক্ত, কোনো কথা বললেই বিরক্ত, আরে আমাকে ডিস্টার্ব করেন না, আমি আমাকে করেন না, রিসেন্টমেন্টের ক্যারেক্টার, অর্থাৎ তার মধ্যে বিরক্তি ভাব সব সময় থাকবে। আর আপনার যার মধ্যে সোল এনলাইটেন থাকবে তার মধ্যে কি থাকবে, সবাইকে ক্ষমা করে দেওয়া, ফরগিভনেস, কেউ ভুল করেছে আমি মাফ করে দিলাম, মাফ করে দিলেন সমস্যা সমাধান। এই যে মাফ করে দেওয়ার মধ্যে যে ব্যাপকতা,
এ নিয়ে আমরা ইন ফিউচার আমরা আলোচনা করব। ইমোশনাল ইন্টেলিজেন্স আমার টপিকস আছে, সেখানে আমি দেখাবো যে আপনি মাফ যদি করতে পারেন আপনি কত উপকার নিজেকে নিজের জন্য করছেন। আর যাদের মধ্যে ইগো হাই তারা অত্যন্ত গর্ব অনুভব করে, প্রাইডনেসটা তার মধ্যে সব সময় থাকবে। আর যাদের মধ্যে সোল এনলাইটেন তারা সবসময় হাম্বল বা বিনয়ী স্বভাবের হবে। যাদের ইগো হাই তারা সারাক্ষণ অভিযোগ করবে, অলওয়েজ কামস আউট উইথ কমপ্লেন, সবসময় কমপ্লেন করবে, ওটা এরকম করতে পারতো, ওরকম হতো, কেন তুমি করতে গেলে। দিস কমপ্লেনিং অ্যাটিটিউড কামস ফ্রম দ্য ইগোইস্টিক পারসন। আর যাদের মধ্যে সোল এনলাইটেন আছে, যারা সত্যিকার অর্থে, এরা হবে কি কৃতজ্ঞতাবোধ, তার মধ্যে গ্র্যাটিটিউডটা সবসময় খুঁজে পাওয়া যাবে। যারা ইগোইস্টিক মানুষ তারা কিন্তু হিংসা পরায়ণ হয়, অর্থাৎ জেলাসি তার মধ্যে প্রচুর থাকে। আর যারা সোল অ্যাটাচড হয় তারা নন পজেসিভ, অধিকারহীন, সে চায় না, বলে না এটা আমার না, এটা সবার। আর যাদের মধ্যে ইগো বেশি থাকে তাদের মধ্যে কিন্তু ভয়ও বেশি থাকে, আতঙ্ক থাকে ভিতরে, ট্রমা তার মধ্যে বেশি থাকে এবং সব সময় রাগান্বিত থাকে। এ হচ্ছে ইগোইস্টিক পারসন। আর যার মধ্যে সোল এনলাইটেন, সব সময় হাসি খুশি, আনন্দ, উচ্ছ্বাস, কোনো সময় দেখাই যায় না যে তার মধ্যে কোনো কষ্ট আছে। আর যাদের মধ্যে ইগো হাই তারা চেষ্টা করে ক্ষমতা ধরে রাখার জন্য, ইগোইস্টিক পারসন, এটা আমার ক্ষমতা, আমি অনেক কিছু করতে পারি। এই ক্যারেক্টার যখন দেখবেন, দ্য পারসন ইজ ইগোইস্টিক, দ্য পারসন অলওয়েজ সাফার ফ্রম অল দ্য লেভেলস। আর যাদের মধ্যে সোলের প্রাধান্যতা বেশি, অর্থাৎ সেই আলোকিত মানুষগুলা ইকুয়ালিটি থাকে, সবাইকে সমানভাবে তারা দেখে। ইগোইস্টিক পারসন আর কি করে, তারা ম্যাটেরিয়ালিজম তারা পছন্দ, বস্তুবাদ, আমি ধরতে পারি, ছুঁইতে পারি, আমি ধরে নিব এটা আমার, টাকা পয়সা সয় সম্পত্তি এর বিষয়টা আমার আমার আমার। কিন্তু যারা সোল অ্যাটাচ, তারা যে স্পিরিচুয়ালিজম তার মধ্যে থাকে, আধ্যাত্মবাদ, অর্থাৎ তার ভিতরে আত্মার ভিতরে প্রশান্তিটাই তার জন্য মুখ্য বিষয়, তখন এই বস্তুবাদের জিনিসের প্রতি তার আগ্রহটা তেমন থাকে না। ইগোর মধ্যে আর কি আছে, পারসিভ নলেজ, তাদের জ্ঞানটা হচ্ছে অনুভূত জ্ঞান, সাধারণভাবে বুঝতেছি। কিন্তু যারা সোল এনলাইটেন পারসনের মধ্যে উইজডম থাকে, তাদের বুদ্ধি থাকে, বিজ্ঞতা থাকে, আত্মজ্ঞান তাদের মধ্যে থাকে। আর ইগোইস্টিক পারসন সবসময় ঝগড়া বিবাদ যুদ্ধ এগুলা নিয়ে এসে সারাক্ষণ ব্যস্ত থাকে। আর আপনার সোল অ্যাটাচ যে মানুষগুলো হয় তাদের মধ্যে শান্তি শান্তি আর শান্তি প্রাধান্যতা বিস্তার করে। ইগোইস্টিক পারসন আর কি করে, এরা ইনডিফারেন্স, উদাসীন, ড্যাম কেয়ার করে না, আরে করি দেখা যাবে। আর যারা সোল রিলেটেড এনলাইটেন পারসন, এদের মধ্যে এমপ্যাথি থাকে, যে শব্দটা এমপ্যাথি নিয়ে আমি একটা আলোচনা করেছি, সহমর্মিতা। এই যে আমরা এক একটা শব্দ, এই শব্দগুলাকে আপনারা যত গভীর ভাবে বোঝার চেষ্টা করবেন, জীবনের সাথে মিলানোর চেষ্টা করবেন, আপনি দেখতে পাবেন আপনারা আসলে কত আলোকিত হচ্ছেন। আপনারা যে পর্যন্ত নিজের উপরে এটা অ্যাপ্লাই না করবেন, ইটস নট রেডিমেড যে মাথা ব্যথা হলো প্যারাডন নিলাম ভালো হয়ে গেলাম, জীবনটা কিন্তু তেমনি না। আপনার জীবনকে সুন্দর করার জন্য আপনি নিজেকেই চেষ্টা করতে হবে। ইউ হ্যাভ টু লাভ ইউর সেলফ মোর দ্যান এনিওয়ান। এরা হচ্ছে কি জানেন, যারা ইগোইস্টিক পারসন, তারা পাস্ট এন্ড ফিউচার, অতীতে কি ঘটনা ঘটছে এটা নিয়ে গবেষণা করবে, ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে এসে সারাক্ষণ গবেষণা করবে, এবং এটা করতে করতে তার জীবন পুরোটাই নষ্ট হয়ে গেল। কিন্তু দোজ আর সোল রিলেটেড, তারা হচ্ছে কি নাও ওরিয়েন্টেড, বর্তমানকে নিয়ে, ফর টুডে অনলি, এখন অভিযোজন, অর্থাৎ এই সময়টার উপরে আমার ফোকাস বেশি, এখন যা হচ্ছে সেটা নিয়ে আমি আনন্দিত, খুশি, এবং তার উপরে আমি কাজ করতে রাজি। ইগোইস্টিক পারসন আর কি করে, সেলফ ইম্পর্টেন্স, নিজের গুরুত্বটা সবসময় দেখবে, নিজের যে ভাগটা সেটা নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু সোল এনলাইটেন পারসন যেটা হয়, সব সময় চেষ্টা করবে যে অন্যের ইম্পর্টেন্স অফ আদার, অন্যের প্রাধান্যটা নিয়ে সে চিন্তা ভাবনা করবে, যে নিজে না নিয়ে সে অন্যকে দেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে যারা দোজ হু আর এনলাইটেন সোল। ইগো পারসন, ইগোইজম থাকবে, অহংবোধ থাকবে। আর আপনার সোল, যারা সোল এনলাইটেন পারসন, পরার্থতা,
অর্থাৎ এই জিনিসটার প্রতি অন্যের কাজ করতে আনন্দ পাওয়াটা তার মধ্যে চলে আসবে। ঠিক আছে? সেলফ ডিনায়াল, ইগোইস্টিক পার্সন সবসময় নিজেকে অস্বীকার করবে, নিজের ভুলটা আছে সবসময় অস্বীকার করার চেষ্টা করবে। সেলফ ডিনায়াল, আত্ম অস্বীকার, স্বীকৃতি তার মধ্যে থাকবে। আবার সোল কি করবে, কেউ যদি ভুলও করে নিজের ভুল নিজে স্বীকার করবে। সেলফ অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ আমি ভুল করেছি, স্বীকার করেছি, সমস্যা শেষ। খেয়াল করেন, যারা বুদ্ধিমান মানুষ, যারা সোল এনলাইটেন, ভুল করলে বলবে না আমি এটা ভুল করি না, অর্থাৎ তার মধ্যে ওই জিনিসটা নাই, ভুল স্বীকার করে ফেললো, সেখান থেকে আবার শুরু করলো, এন্ড হি গোজ ইন বেটার ওয়ে। এরপরে ইগোইস্টিক পার্সনটা কি করে, পুটিং অন দ্য মাস্ক, সবসময় মুখোশধারী হয়। মুখোশধারী, তার আসল রূপ কোনো সময় কাউকে প্রকাশ করে না, লুকিয়ে রাখে, এক এক সময় এক এক রূপে সবার সামনে আসে। এ তো ইগোইস্টিক পার্সন। কিন্তু একজন সোল এনলাইটেন পার্সনকে আপনি প্রথমেও যা দেখছেন এখনো তাই দেখেছেন। আমি একটা কথা এর আগেও বলেছি না, সত্য কথা মনে রাখতে হয় না, সত্য কথা মনে রাখতে হয় না, কিন্তু মিথ্যাকে মনে রাখতে হয়। কেননা মিথ্যা তো আপনি সৃষ্টি করা, ইট ক্যান বি চেঞ্জ, মানুষ ধরে ফেলবে। আর সত্য চিরকালই সত্য। কনস্ট্যান্ট বিজিনেস, এই যে ইগোইস্টিক পার্সন যদি যাবেন, আরে ভাই আমি ব্যস্ত, আরে ভাই আমার সময় নাই, আপনি পরে আসবেন, কিন্তু আপনি সোল এনলাইটেন পার্সনের কাছে সময় আর সময় আছে, যখনই যাবেন হি ইজ গোইং টু অ্যাটেন্ড। দেখেন, আপনারা যদি একটু কেয়ারফুলি জিনিসটা খেয়াল করেন, আপনারা কিন্তু এই শুধু একটা স্লাইডের থেকে আপনার লাইফটাকে পুরোপুরি চেঞ্জ করে ফেলতে পারেন, যদি আপনি চান। বিষয়টা হচ্ছে সেখানে, এখানে আমি কারণ অ্যাডভাইস করতে যাচ্ছি না, আমি শুধু এনলাইটেন করছি, বলতেছি বাদ বাকি কাজ আপনার, যদি আপনি আপনার নিজেকে ভালোবাসেন। আর যারা ইগোইস্টিক পার্সন, তারা ইন্টারনাল চ্যাটার, তারা নিজে নিজেই একা একাই আপনি সারাক্ষণই চ্যাটিং করে, অর্থাৎ নিজে নিজে আড্ডা মারে, মানে লুকায় লুকায় সব গপ্প করে। আর যারা যারা সত্যিকার এনলাইটেন পার্সন, কোনো সময় আলোচনা করবে, কোনো প্রসঙ্গ নাই আলোচনা, বিনা প্রসঙ্গে আলোচনা করার, পুরো কোয়াইট থাকার চেষ্টা তারা করে। আর ইগোইস্টিক পার্সনের মধ্যে সবসময় চাওয়া চাওয়া, পাই নাই, আমি খাই নাই, আমি দিলাম নাই, তার মধ্যে যে পাওয়া চাওয়ার যে একটা বিষয় সব সময় তার থাকে। কিন্তু যাদের সোল ওরিয়েন্টেড পার্সন যে থাকে, সেটার মধ্যে কি থাকে, সবসময় নতুন জিনিস শিখার আগ্রহ সবসময় থাকে। আমার মনে হয় যে আমি আই বিন এবল টু এক্সপ্লেইন দ্য থিং। এটা কিন্তু একটু লম্বা হলো আপনাদের জন্য, কিন্তু কথা হচ্ছে যে এই জিনিসটাকে যদি আমি এভাবে আপনাদের সাথে তুলে না ধরি, আমাদের নেক্সট স্লাইড গুলা জিনিসগুলো বুঝতে আপনাদের জন্য অসুবিধা হবে। তো এরপর আমরা চলে আসি, দেখেন এই স্লাইডে কি বলতেছে, এটা একটু খুবই গভীর। জেপি মরল্যান্ড সে কি বলেছেন, বলতেছেন যে সোল ইজ দ্য ইগো, আত্মা আমরা বলছি না, সেটাও কিন্তু ইগো, দ্য আই অর দ্য সেলফ, আমি অথবা নিজে, and in contains our consciousness, right? এটার মধ্যে আমাদের চৈতন্য বিরাজ করে। It also animates our body, আমাদের এই শরীরকে উজ্জীবিত করে আমাদের এই সোল। That's why when the soul leaves the body, যখন আমাদের শরীর থেকে আত্মা চলে যায়, the body become a corpse, তখন শরীরটা একটা মৃতদেহ হিসেবে পড়ে থাকে, এর মধ্যে কোনো জীবন নেই, আত্মা চলে গেলে আর কোনো ভ্যালু নেই। দ্য সোল ইজ দ্য ইম্যাটেরিয়াল, সোল হচ্ছে বস্তুহীন, অশরীরী, ওটাকে দেখা যায় না, ডিস্টিংক্ট ফ্রম দ্য বডি, এবং শরীর থেকে একটা একটা স্বতন্ত্র বিষয়। এই দেখেন, এই ছোট্ট এই স্টেটমেন্টটাকে আসলে খুব গভীরভাবে, স্থিরভাবে আপনার যদি বোঝানো যায়, আপনাদের খেয়াল যদি করেন, আপনি বিশ্বাস করেন, আপনার মধ্যে বিশাল পরিবর্তন আসবে। আমি যখন এই স্লাইডগুলো তৈরি করতেছিলাম, আমি কতবার যে পড়েছি, কতবার যে বোঝার চেষ্টা করেছি। তার মানে যে আমি সব বুঝি তাও না, কারণ এক একটা শব্দকে বিশ্লেষণ আমার করতে হবে, এবং এই বিশ্লেষণ করার পরে কানেক্ট করতে হবে, প্রশ্ন করতে হবে, ফাস্ট ফরওয়ার্ড করতে হবে, আবার ব্যাকে চলে যেতে হবে, আবার ফাস্ট ফরওয়ার্ড করতে হবে, ব্যাকে করে চলে যেতে হবে, যে নিয়ে দেন ইউ নিড টু কানেক্ট ইট। আপনি যখন কানেক্ট করতে পারবেন, তখন আপনার মধ্যে শিহরণ জাগবে। তো আমি বলবো যে আপনার চেষ্টা করেন আমাদের স্লাইড গুলোকে ভালো করে খেয়াল করার জন্য।
আরেকজন ফিলোসোফার বলতেছেন যে ব্যাটল অফ যোগা, আমরা যোগার কথা শুনি না, যোগা আপনি বলেন যোগা করলে আপনার সবকিছু হয়ে যাবে, আপনার বডি ফিট হবে, এটা হবে সেটা হবে, ইনি কি বলতেছে, ব্যাটল অফ যোগা উইথ দ্য বডি অ্যান্ড দ্য ইগো। আপনি যোগা কিন্তু আপনার বডি বিল্ডিং আর আপনার এই যে ইগোর এটাকে বিচ্ছিন্ন করার জন্য যোগা আপনার করতে হয়। ইউ মাস্ট কনকুয়ার ইউর ইগো অর স্মল সেলফ। আপনি যদি আপনি যোগাটা ঠিক মতো করতে চান তাহলে আপনার ইগোকে আপনাকে জয় করতে হবে, আর আপনার নিজের যে সেলফ, যে আত্ম অহংবোধটাকে যেদিন আপনি করতে পারবেন, দেন সো দ্যাট ইউ ক্যান লেট ইউর সোল, ইউর বিগ সেল বি ভিক্টোরিয়াস। আপনি যখন আপনার দেহ এবং আপনার নিজের যে আপনাকে যে অহংবোধটাকে যখন আপনি জয় করতে পারবেন, কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন, তখন সোল আপনার সাথে, তখন সোলের অর্থাৎ বিজয় আপনার আসবে, তখন প্রশান্তি আপনার মধ্যেই দৌড়াদৌড়ি করবে। আসলে আমাদের প্রচুর জিনিস আমি নিয়েছি, কালেক্ট করেছি এই কারণে যে আমি সবসময় ভাবছিলাম যে ইট শুড বি এ বিগার সেমিনার, কিন্তু আমি কনসাইজ ওয়েতে আপনাদের কিছু কিছু স্লাইড দেখাচ্ছি, আমরা যে আলোচনা করবো, কারণ এটা আমাদের এনগেজমেন্টের একটা ব্যাপার আছে। আপনি যত বেশি নিজেদেরকে এর মধ্যে ঢুকাই দিতে পারবেন, আপনি তত বেনিফিটেড হবেন। এখানে ট্রান্সফরমেশনাল সেশন এগুলোকে বলে। আপনি যখন ঢুকবেন আপনি বের হবেন ডিফারেন্ট পার্সন হিসাবে, কেননা আপনার মধ্যে ওই বোধটা থাকতে হবে, আপনার মধ্যে অঙ্কটা আপনার জানতে হবে। এই যে আপনার ব্রেইনটা আপনি দেখতেছেন, দেখেন এই ব্রেইনের মধ্যে কত ধরনের শব্দ আছে, অর্থাৎ এই শব্দগুলা মিলিত ভাবেই কিন্তু ব্রেন। ফিলিংস একটা শব্দ আছে, মেমোরি একটা শব্দ আছে, ব্রেইনের মধ্যে স্টোরি আপনার স্টোর হচ্ছে, ব্রেইনের মধ্যে বিলিফ সিস্টেম আপনার কাজ করছে, আপনার চিন্তা থট আপনার রয়েছে, অ্যাটিটিউড রয়েছে, ইমোশন রয়েছে, ঠিক আছে, অবজারভেশন রয়েছে। এই যে আপনি শব্দগুলাকে বিশ্লেষণ যত আপনি সুন্দরভাবে করতে পারবেন, কানেক্ট যত করতে পারবেন, আপনি একজন আলোকিত মানুষ হতে আপনার সময় লাগবে না। এবার আরেকটা কথা, আসলে আমি অনেক বেশি স্লাইড এর মধ্যে আমি ঢুকিয়ে ফেলেছি। আমি যদি এটা যখন করতে নেই, আমাকে একদিন অল কালেক্টেড টুগেদার টু মেক মি আন্ডারস্ট্যান্ড মাচ মোর ডিপার লেভেল। তো ওই ডিপার লেভেল থেকে আমি যতটুকু বুঝতেছি, আমি যতটুকু সম্ভব ভেরি সিম্পল ওয়েতে আপনাদের কাছে আমি এটা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখবেন এরপরে আপনি কতটুকু বুঝেন না বুঝেন, আমরা চেষ্টা করবো আমরা গ্র্যাজুয়ালি এখান থেকে আমরা উঠে আসার জন্য। দেখেন, সোলটা হচ্ছে সাবজেক্ট পোল অফ অ্যাটেনশন, কনসিয়াসনেস ইটসেলফ। তো কনসিয়াসনেস হচ্ছে চৈতন্য বোধ আছে, এর মেকানিজম অ্যাটেনশনটা হচ্ছে কিভাবে, অবজেক্ট পোল অ্যান্ড অ্যাটেনশন। এটা হচ্ছে ইগো। ইগোর কাজ হচ্ছে আপনার বিষয়বস্তু ভিত্তিক, ধরতে পারেন, খাইতে পারেন, আমার সেলফ, এই যে অ্যাটিটিউড, এইটাই এর মধ্যে থাকে। আমি ছবিটা দেওয়ার মেইন কারণটা হচ্ছে এটা, ইট ইজ কল্ড মাইন্ড ম্যাপিং। এ ধরনের ছবিগুলো আপনার মাথার মধ্যে যদি আপনি রাখেন, তখন আপনি হঠাৎ করে দেখলে আপনি চিন্তার অবকাশ, আপনি চিন্তার রেফারেন্সটা আপনি পাবেন, এবং এটা আপনাকে ডিফারেন্ট ডাইরেকশনে কাজ করতে সাহায্য করবে। এরপর চলে আসেন যে আরেকটা বিউটিফুল স্লাইড আমি পেয়েছিলাম, ইনটিউশন ভার্সেস ইগো। ইনটিউশন হচ্ছে অন্তর্দৃষ্টি, ঠিক আছে। এই ইনটিউশন আর ইগোর মধ্যে যে আপনার ডিফারেন্সটা কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? ইনটিউশনটা হচ্ছে স্পিরিচুয়াল belief system, its need, love, growth, kindness, compassion, wholeness, us and try me. আর ইগোটা হচ্ছে হিউম্যান, ডাউট, ওয়ান, এর মধ্যে ডাউট থাকবে, ওয়ান আমি চাই, হেট্রেড আছে, স্যাবোটেজ করে, অ্যাঙ্গার আছে, গ্রিড আছে, আই আছে, মি আছে, and why me। এই ইনটিউশনটা অনেকটা সোলের মতোই আপনার কাজ করে। এটা বিভিন্ন সময় হয় কি, অনেকে এই ইনটিউশন ভার্সেস ইগো নিয়ে যখন লেকচার দিল, এই ধরনের স্লাইড তারা তৈরি করে দিয়ে গিভ এ লেকচার অন দ্যাট পার্ট, এবং সেখান থেকে তারা সাবজেক্টটা শেষ করে দেয়। কিন্তু আমি আসলে সবকিছু একসাথে কম্পাইল করেছি এই কারণে যে আপনার বেসিক কিছু জিনিসগুলো আপনাদের দেওয়ার জন্য। ভেরি ইন্টারেস্টিং এই স্লাইডটা দেখেন। আপনারা এর আগে শুনেছেন আইকিউ। আইকিউর অ্যাকচুয়াল মিনিং হচ্ছে ইন্টেলেকচুয়াল কোয়েস্ট অথবা ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে লেফট ব্রেনের কাজ আইকিউ। আর ইকিউটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স অথবা রাইট ব্রেনের ফাংশন। তো এখন এই দুইটা ফাংশন যে হয়, আইকিউ ইকিউ মিলেই আপনার এসকিউ হয়, অর্থাৎ স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স যেটা বিল্ড আপ হয় এজ এ হোল ব্রেইন কনসেপ্ট,
অর্থাৎ আপনার ইন্টেলিজেন্ট কোয়েস্টটা অনেক হাই, অনেক বুদ্ধিমান আপনি, এটা দেখা যায়। লেফট ব্রেনে যে ফাংশন যেটা আছে এর মধ্যে নাম্বার 1। আপনার ইকিউটা অত্যন্ত দুর্বল, কিন্তু আপনি কিন্তু সফল হতে পারবেন না। আপনার ইকিউটা অনেক হাই কিন্তু আইকিউ একেবারে নাই, সেখানেও একটা অসুবিধার ব্যাপার আছে। একটা কথায় আছে যে ওয়ার্ল্ডস 80% হাইলি কোয়ালিফাইড পিপল ওয়ার্কস আন্ডার 20% আন্ডার গ্রাজুয়েট। আপনি যা দেখবেন যে আন্ডার গ্রাজুয়েটদের মধ্যে ইকিউটা তাদের মধ্যে বেশি আছে। 90% পিপল আর বিন সাকসেসফুল ইন দ্য ওয়ার্ল্ড দোজ হুজ হ্যাভিং দ্য হাইয়েস্ট ইমোশনাল ইন্টেলিজেন্স। ইকিউটা যাদের বেশি হাই তারা কিন্তু জীবনে সফলতা বেশি অর্জন করে। তা আমরা এটা নিয়ে ইকিউ নিয়ে আমরা আগামীতে আলোচনা করব। আমরা উই গো ব্যাক টু দ্য নেক্সট স্লাইড। এখন রাইট ব্রেন লেফট ব্রেন, আপনারা যারা ডক্টর আছেন তারা জানেন যে এর ফাংশনটা কি আছে। রাইট ব্রেনের ফাংশনটা হচ্ছে এর মধ্যে আর্ট, এরা আর্ট পছন্দ করে, ক্রিয়েটিভিটি তাদের মধ্যে আছে, ইমাজিনেশনটা তার মধ্যে আছে, ইনটিউশন, ইনসাইট, হলিস্টিক থট, মিউজিক, অ্যাওয়ারনেস, 3D ফরম্যাট এন্ড লেফট হ্যান্ড অ্যান্ড ইট কন্ট্রোলস দ্য লেফট হ্যান্ড ব্রেন। আর লেফট ব্রেনের ফাংশনটা হচ্ছে তারা মাচ মোর রিয়েলিস্টিক অ্যানালিটিক্যাল ব্রেন, তাদের ব্রেনটাই সবসময় অ্যানালিসিসের মধ্যে থাকে। তারা দে আর ভেরি মাচ লজিক্যাল ওয়েতে তারা কাজ করে। যে কথা আইকিউ যেটা হচ্ছে লেফট ব্রেনের কাজ, ল্যাঙ্গুয়েজের উপরে তাদের দখল থাকে, যে কোনো বিষয়কে রিজনিং করে, এরকম সায়েন্স এর ম্যাথস এর মধ্যে তাদের দখল থাকে, লেখার অভিজ্ঞতা তাদের মধ্যে প্রচুর, সবকিছু লিখেই কাজ করে। নাম্বার স্কিল অর্থাৎ নিউমেরিটিক্যাল স্কিল তারা নাম্বার 1। আবার রাইট হ্যান্ড কন্ট্রোল করে এটা আপনার এই লেফট ব্রেনটা। এখন তাহলে আমরা চলে আসি, আমাদের সময় তো দৌড়াচ্ছে, আমরা তাহলে দেখি কি বলতেছে, হাউ টু বি ইয়োর ট্রু সেলফ। এখন আপনার সত্তাকে, আপনার নিজের যে আপনি, এটা কিভাবে এটাকে আপনি ডিফাইন কিভাবে করতে পারেন। এবার আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার থেকে আমরা কিভাবে উত্তরণ ঘটাতে পারি তার কিছু কিছু পয়েন্ট আমি এখন আপনাদের শেয়ার করছি। কি পয়েন্টগুলোর মধ্যে আছে, অ্যাকনলেজ দ্য লিমিটেশন দ্যাট ইউ হ্যাভ বিন প্লেসড ইন ইউর চাইল্ডহুড। এখানে আপনার স্বীকার করতে হবে আপনি যখন পৃথিবীতে আসছিলেন, আমি কথাটা প্রথমে বলেছি, আপনি যখন পৃথিবীতে এসেছিলেন সেই সময় আপনার যে আপনি, আমিত্বর মধ্যে যতটুকু ছিল সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি যদি মনে করেন সেই আমিকে ওভাররাইড করে বেশি কিছু করতে যাবেন, এটা করতে পারবেন না। ডোন্ট ট্রাইং টু ডু হোয়াট ইজ নট ইন ইউর কন্ট্রোল। তারপরে হচ্ছে যে immeasure yourself in multitude of experience, বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মধ্যে নিজেকে মগ্ন করার চেষ্টা করতে হবে, বিভিন্ন ধরনের বিষয়ের মধ্যে গভীরভাবে ব্যাপৃত করতে হবে, জানতে হবে, আপনার ডিপিং করতে হবে। যেরকম সমুদ্রের গভীরে প্রবেশ করলেই সমুদ্রের নিচে তলদেশে কি আছে বুঝতে পারবেন, এছাড়া কিন্তু সমুদ্রের উপরে থেকে কিন্তু আপনি কিছু বোঝা সম্ভব নয়। তো জীবনকে বোঝার জন্য, জানার জন্য, এর গভীরতায় পৌঁছার জন্য আপনার কিছু প্র্যাকটিস করতে হবে। এরপর কি বলছে, প্র্যাকটিস এভরিডে মাইন্ডফুলনেস, প্রতিদিন আপনার মননশীলতা সেটা আপনার করার জন্য ধ্যানের মাধ্যমে ধ্যান করতে হবে এবং এই ধ্যানের মাধ্যমে আপনাকে বিকশিত করতে হবে। এরপরেটা হচ্ছে সিক কাউন্সেলিং, এই যে আপনার উপদেশ নেওয়ার জন্য, পরামর্শ নেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য সব সময় আমাদের সচেতন থাকতে হবে। এই যে আজকে আমরা আসছি, আপনারা যে আসছেন, আমি আপনাদেরকে যেটা আমি যতটুকু জানি আমি সংগ্রহ করেছি দেওয়ার চেষ্টা করছি। এই আগ্রহটা কিন্তু আপনার ট্রু সেলফকে জানার জন্য ব্যাপকভাবে সাহায্য করছে। স্লাইডটা একটু ভালো করে খেয়াল করেন। কি বলছে এখানে, হু অ্যাম আই, খুব কঠিন একটা শব্দ, আমি কে। এই আমি কে প্রসঙ্গে বলতেছে, হু অ্যাম আই, হু অ্যাম আই রিয়েলি, আমি কে, আমি আসলটাকে, আমি কে খুঁজে বের করার জন্য এটা বলতেছে। ইস কোয়েশ্চেন we often ask ourselves and usually find difficult to answer with full and authentic honesty. আমরা এই প্রশ্নটা প্রায় নিজেদের মধ্যে করি এবং আমরা চেষ্টা করি এবং অনেস্টলি এর যে বাস্তব উত্তর কেউ দিতে পারে না। ইনস্টেড উই মে অফট টু কনফার্ম, এর পরিবর্তে আমরা যদি চেষ্টা করি এটা কনফার্ম করার জন্য, টু ডু হোয়াট উই থিঙ্ক ইজ রাইট and be the kind of person we believe will be most accepted by our peers. অর্থাৎ আমাদের বুঝতে হবে যে আমরা কি চিন্তা করতেছি, সঠিক চিন্তা কি করতেছি, এবং
কোন ধরনের মানুষের সাথে কি বিহেভিয়ার আমরা করতেছি এবং সেটাকে অ্যাকসেপ্ট করতেছি, এর মাঝখান থেকে আপনার আসল আপনি খুঁজে পাচ্ছেন। such behavior is deeply rooted in us। দেখেন আবার চলে আসতেছে, খুব গভীর বিষয়। আর এই যে বিহেভিয়ার আপনার আসতেছে সেটা কিন্তু আপনার জেনেটিক্স থেকে আসতেছে, এটা আপনার ভিতরে রয়ে গেছে, যখন আপনি জন্মগ্রহণ করছেন তখনই আপনার মধ্যে রয়ে গেছে। রিফ্লেক্টিং দ্য বায়োলজি অফ আওয়ার প্রিমাল অ্যানসেস্টার্স, অর্থাৎ আমরা আমাদের বংশানুক্রমিক ভাবে যে জিনিসটা আমরা আমাদের বংশ থেকে যে জিনিসটা পাচ্ছি সেখান থেকেই কিন্তু আমরা বিহেভ করতেছি। রিয়েল হোমিওপ্যাথিতে আমরা এই বিষয়ে কিন্তু প্রচুর আলোচনা করেছে যে আপনি কিভাবে আপনি জেনেটিক্যালি যে আপনার আর্থ ট্রিস যে আপনার ইয়ের যে ফ্রুটের যে থিওরিটা আমাদের শ্যামল কুমার স্যার যেটাকে সাজিয়েছে, ঠিক একইভাবে চিন্তার মাঝখান থেকে কিন্তু এই জিনিসটা উঠে আসছে। তো আমাদের এটা কিন্তু ওখান থেকে আসছে। অ্যাজ এ রেজাল্ট, when someone tells you to disregard what other things, অনেকে বলে না যে বাদ দাও কে কি বলতেছে, এরকম চিন্তা করার দরকার নাই, জাস্ট বি ইয়োরসেলফ, আপনি আপনার মতোই থাকুন। ইউ আর ইন এ ওয়ে ওয়ার্কিং এগেইনস্ট ইন ইন্টারনাল নিড বি লাইকড এন্ড অ্যাকসেপ্টেড বাই আদার্স। আবার অনেক সময় হয় কি, আমাদের কি হয়, সারাক্ষণ আমরা ব্যস্ত আছি মানুষ আমাকে কিভাবে নিচ্ছে এবং তাদের পছন্দ অপছন্দকে মানে কমফোর্ট করার জন্য আমাদেরকে বারবার আমরা চেষ্টা করছি চেঞ্জ করার জন্য, এবং এটা কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যায়। তখন কিন্তু আমি আমার সেই আমিতে থাকি না। আপনাকে খেয়াল করতে হবে যে অন্যকে কমফোর্ট করার জন্য আপনাকে যে রিফর্ম করছো, যেখানে মাস্ক লাগাতে হচ্ছে, সে জায়গায় কিন্তু আপনার মধ্যে কষ্ট বেড়ে যায়। আপনি যেমন আছেন ঠিক তেমনি ভাবে সে অরিজিন জায়গায় থাকার চেষ্টা করলেই আপনি প্রশান্তির মধ্যে চলতে পারবেন। আর একজন জেন মাস্টার বলতেছে, ম্যাং গং, কোরিয়ান একটা মং, সে বলতেছে, দ্য নলেজ ইউ গেট থ্রু সিইং অ্যান্ড লিসেনিং উইল নট লিড টু দ্য অ্যাটেইনমেন্ট অফ ইউর ট্রু নেচার। একটু গভীরভাবে চিন্তা করেন, আমরা আস্তে আস্তে যাই, জিনিসটা চিন্তা করতে হবে। আপনি চিন্তা করতে পারেন যে জ্ঞান আপনি অর্জন করতেছেন দেখে নিয়ে শুনে নিয়ে, নট লিড টু অ্যাটেইনমেন্ট অফ ইউর ট্রু নেচার। আপনি যা দেখতেছেন, আপনি যেটা শুনতেছেন, সেটা কিন্তু আপনি না। থিঙ্কিং অ্যাবাউট ট্রু নেচার ইজ অলরেডি নট ট্রু নেচার। আপনি পরিবেশগত ভাবে আপনি যে জিনিস ভাবতেছেন, চিন্তা চেঞ্জ করতেছেন, এটা কিন্তু এক না। ট্রু নেচার ক্যান বি অনলি ফাউন্ড বিফোর থিঙ্কিং। আপনি চিন্তা করার আগে যে আপনি ছিলেন সেটাই হচ্ছেন আপনি। আপনি নতুন জিনিস দেখার পরে নতুন ভাবে যা করতেছেন সেটা কিন্তু আপনি না। বিকজ দ্য বিফোর থিঙ্কিং ওয়ার্ল্ড কন্টেইনস অল এক্সিস্টেন্স অ্যান্ড ইজ অলরেডি কমপ্লিট। অর্থাৎ পৃথিবীর যখন সৃষ্টি হয়, তার মধ্যে যেটা ছিল সেটা চিরস্থায়ী ভাবে আছে। এরপরে মানুষ সৃষ্টির পরে মানুষ কিন্তু পরিবর্তন করছে, তার নিজস্ব চিন্তা ধারণায় অনেক কিছু পরিবর্তন করে তার আসল জায়গাতে সরে আসতেছে। ঠিক আছে, এবং এই সরে আসার জন্যই মানুষের সমস্যাটা কিন্তু প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। আসলে এসব ধরনের স্লাইড নিয়ে কথা বলতে হলে এটা আসলে ইট নিজ ভেরি কোয়াইট টাইম, এবং চিন্তা করে নিয়ে আমাদের কথাগুলোকে বলতে হবে, এবং এক একটা স্লাইডের মধ্যে আপনার চিন্তার করা অনেক রয়ে গেছে। আমার মনে হয় যে আমি দেখেন এই যে এই ছবিটা আমি দিয়েছি, আপনারা ভালো করে খেয়াল করেন যে একটা মেয়ে বসে আছে পাহাড়ের চূড়ায় একটা জায়গায়, টেবিল একটা টুলের মধ্যে একটা বেঞ্চে বসে আছে, দিগন্ত দেখছে সে। দেখেন যে প্রকৃতির যে সৃষ্টি, পুরো দিগন্ত সে দেখছে, পাহাড় দেখছে, একাকী আছে, এখানেই কিন্তু সে তার নিজেকে খুঁজে পাচ্ছে। আপনি খেয়াল করার চেষ্টা করেন, আপনারা কি এভাবে কোনো সময় একা কোনো জায়গায় বসে দেখার চেষ্টা করেছেন? আকাশের তারা হোক অথবা একা কোনো জায়গায় আপনার সমুদ্রের পারে হোক, কমপ্লিটলি নিজেকে নিয়ে ভেবে দেখেছেন? যদি ভাবতে পারেন তখন কিন্তু আপনাকে খুঁজে পাওয়া আপনার জন্য সহজ। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে সেখানে পৌঁছবো, বাট হাউ ডু উই গেট দেয়ার, সেখানে আমার আমিত্বের মধ্যে কিভাবে পৌঁছবো। তো সেখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা এই যে আমাদের বর্তমান যে অবস্থানে আমরা আছি, আমরা শিশু ছিলাম তখন একভাবে ভাবতাম, আমাদের কৈশোর যখন আসছে আমরা সে আরেকভাবে ভাবছি, আমাদের যৌবন যখন আসছে আমরা আরেকভাবে ভাবছি, আমাদের বয়স যখন মধ্য বয়স হলো তখন আমরা আরেক রকম ভাবছি, এবং প্রতিটা সময় আমরা একটার পর একটা আমাদের চরিত্রের মধ্যে পরিবর্তন আসতেছে, তাই না? তো এই যে আমরা নিজেকে সারাক্ষণ পুশ করতেছি, আমরা একটা নিজেকে একটা খোলসের মধ্যে রেখে নিয়ে আমরা দেখানোর চেষ্টা করতেছি, আর এই করতে যায় নিয়ে আমরা আমাদের আমিত্বকে আমরা হারিয়ে ফেলছি।
জিগে মার্লি একটা মিউজিশিয়ান, নাম করা মিউজিশিয়ান, আপনার জামাইকান মিউজিশিয়ান। সে একটা বিউটিফুল দেখেন একটা জিনিস সে বলতেছে, কি বলতেছে, আমাদের ছোট ছোট স্লাইড নিয়ে আপনি চিন্তা করেন, বলতেছে ইফ ইউ কিপ হাইডিং ইউর ট্রু সেলফ, ভাবেন আপনি যদি আপনার আসল আপনাকে যদি লুকিয়ে রাখেন, আপনি আসলে যেটা এটা লুকিয়ে আপনি নকল ভাবে উপস্থাপন করছেন সবার সামনে, ইউর লাইফ বিকামস লাইক এ স্লো ডেথ। আবার বুঝেন, আপনি যদি আপনাকে লুকিয়ে রেখে নকল ভাবে অন্যের সামনে উপস্থাপিত করতেছেন সব সময় আপনার বিরুদ্ধে, ইনসাইড বিরুদ্ধে, তার মানে কি বলতেছে সে, ইউর লাইফ বিকাম লাইক এ স্লো ডেথ, তার মানে হচ্ছে আপনি জীবনকে গলা টিপে হত্যা করছেন, আস্তে আস্তে মৃত্যুর দিকে আপনি ধাবিত হচ্ছেন। ওয়ান্স ইউ বিকাম ফ্রি ফ্রম দ্য লাইজ, আবারও once you become free from the lies and the hiding of yourself, then life become vibrant again. যেদিন আপনি এই মিথ্যার থেকে বের হয়ে আসতে পারবেন এবং নিজেকে লুকিয়ে রাখার মুখোশ খোলসের থেকে বের হয়ে আসতে পারবেন, তখন আপনার জীবনের মধ্যে যে ভাইব্রেশনটা আসবে, জীবনকে তখন চমৎকার ভাবে সুন্দর ভাবে উপভোগ করার আপনার অবস্থা তৈরি হবে। কিসের বলেন আপনার অসুস্থতা, কিসের বলেন আপনার ট্রমা, কিসের বলেন আপনার কৈফিয়ত, কিচ্ছু হবে না। সেই জন্য আপনার আপনার যে আমি এইটাকে বের করে আনার জন্য এই যে লুকানো আপনার ডেকোরেট করে আমরা মানুষের সামনে উপস্থাপন করি, যে এতে আমাদের ভিতরে যে ভিতরে কষ্ট থাকে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের মধ্যে স্লো পয়জনিং এর মতো হয়, ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকে আমরা অগ্রসর হই। মনে প্রশান্তি নেই, শান্তি নেই, অস্থিরতা, প্রচুর পয়সা, প্রচুর সম্পদ, প্রচুর সো কল রেসপেক্ট, বাট স্টিল ইউ আর নট হ্যাপি বিকজ ইউ আর নট ডুইং দ্য রাইট থিংস। নিজেকে লুকাচ্ছেন, আপনি মিথ্যের আশ্রয় নিচ্ছেন, মিথ্যার মধ্যে ডুবে যাচ্ছেন, আর এরই পরিণতি আপনার বডির সেলুলার যে আপনার সেলগুলো আছে আপনার সাথে বিট্রে করতেছে, আর এই বিট্রের রূপারূপী হচ্ছে আপনার অসুস্থতা। আর এর সুযোগে আমাদের সকল মেডিকেল এক্সপার্ট তারা আপনাকে আপনার পকেট শেষ করে দিচ্ছে, জীবনটা শেষ করে দিচ্ছে। সারা জীবন যত কষ্ট করে যা উপার্জন করেছিলেন, একটা এমন এক অসুখের কথা বলে আপনার পুরো সম্পদ আপনার কাছে নিয়ে গেল, আপনার আর তো বাঁচা তো হলো না। উইলিয়াম জেমস কি বলতেছে, আবারও কিছু স্লাইড নাম্বার বলি, আসলে আমাদের টপিকটা বিশাল, আমি আই এম নট গোইং টু আপ টু দ্যাট লেভেল। দেয়ার ইজ বাট ওয়ান কজ অফ হিউম্যান ফেইলিয়ার, মানবতা একটা ফেইলিয়ারটা কি আছে, এন্ড দ্যাট ম্যানস ল্যাকস অফ ফেইথ ইন হিজ ট্রু সেলফ। যে কথাটা আগে বললাম, আমি যে সত্য সেটাকে সে স্বীকার করতে চায় না মানুষের সামনে, আমি যা আমি তাই, সেটা নিয়ে যদি কেউ আপনার সাথে রিলেশনশিপ রাখতে চায়, আপনার কাছে বসতে চায়, আপনার কথা শুনতে চায়, সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। এবং তাকে নিয়ে যদি আপনি থাকেন, আপনার জীবনে আর কোনো কষ্ট নাই। 120 years ইউর লাইফ, 120 বছর একইভাবে সুন্দর মতো আপনি পৃথিবীতে থেকে একবার এরপরে আপনি চলে যাচ্ছেন। নিড ইন্সপিরেশন ফর বিকামিং ইউর ট্রু সেলফ, আপনার জন্য প্রয়োজন উৎসাহ, এবং এই উৎসাহটা যখন আপনি যত ব্যাপকভাবে নিতে পারবেন, তখন আপনার আসল আপনাকে নিজেকে আপনি আবিষ্কার করতে পারবেন। হোয়াট ইম্পর্টেন্ট ইজ দ্যাট ইউ স্টে ট্রু টু ইয়োরসেলফ। এখানে সবচেয়ে বড় কথাটা বলতে কি জানেন, যে আপনি নিজের কাছে সত্যি হিসাবে থাকেন, নিজেকে ধোকা দিবেন না। যে কথা আমরা সবাইকে বলি, হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ দ্যাট ইউ স্টে ট্রু টু ইয়োরসেলফ। আপনি যে করতেছেন যেটা সত্যি কাজ, ওটাই করেন। Because when you enter the real world, the most valuable thing you can bring is all your uniqueness. পৃথিবীতে থাকার জন্য আপনি যদি আপনার সত্যটাকে স্থাপিত করতে পারেন, তাহলেই আপনি পৃথিবীতে থাকার আপনার সার্থকতা আসবে, আপনার অসুস্থতা আপনার কোনোদিনই আপনি করে দিবে না। এবার আমরা চলে আসি, আমরা জাস্ট প্র্যাকটিস কি করতে হবে এখন। এই প্র্যাকটিসের মধ্যে একটা হচ্ছে মাইন্ডফুলনেস। আপনাকে মাইন্ডফুলনেসটা কি? মাইন্ডফুলনেস হচ্ছে মননশীলতা আর জ্ঞানীয় দক্ষতা, যা ধ্যানের মাধ্যমে আমরা করতে পারি। এগুলো কার মাধ্যমে করে? মাইন্ডফুলনেসটা আপনি আসতে পারে কিসের মাধ্যমে? মেডিটেশনের মাধ্যমে আসতে পারে। চিং গ্যাং, এরা সব চাইনিজ, যোগা, থাই চি, থাই কোয়ান, এর মাঝখান দিয়ে আপনি যদি চেষ্টা করেন,
আপনার মধ্যে এই মাইন্ডফুলনেসটা আপনার সৃষ্টি হবে। আর এই মাইন্ডফুলনেসটা যদি আপনার মধ্যে সৃষ্টি করতে পারেন, বেনিফিটটা কি হবে? আপনি এতে আপনার স্ট্রেস এবং অ্যাংজাইটি আপনি রিডিউস করতে পারবেন। স্ট্রেস এন্ড অ্যাংজাইটি যদি রিডিউস করে আপনার সেলগুলো আবার সজীব হবে। এনহ্যান্স ওভারঅল ফোকাস এন্ড কগনিটিভ পারফরমেন্স, আপনার অন্যান্য জায়গায় যে বডির যে ফাংশন আছে, ব্রেনের যে কগনিটিভ ফাংশন গুলা, এটাকে আপলিফট আপনি করতে পারেন। ইমপ্রুভ ইমোশনাল কন্ট্রোল এন্ড ওই, এবং এই যোগা করার মাঝখানে আপনার অস্থির বোধটার থেকে আপনি বের হয়ে এসে নিয়ে আপনার ইমোশনাল কন্ট্রোলটা একটা লেভেলে চলে আসবে। আর এটা লেভেলে চলে আসতে পারলে আপনি ভালো থাকতে পারবেন এবং সবার গ্রহণযোগ্যতা আপনার মধ্যে চলে আসবে। আর এটা করার জন্য একটা প্র্যাকটিস আছে, প্রতিদিন আপনি ডায়েরি লিখতে হবে। আপনি কি করছেন, হ্যাঁ, আপনি কি করতেছেন, আপনি নিজেকে কিভাবে রিফ্লেক্ট করতেছেন, আনকনসিয়াস অবচেতন মনের মধ্যে কি ডিরেকশন আপনার আসছে সেটা লেখেন, এবং এতে সুযোগ দেন, আপনাকে আনলক করেন, এই আনকনসিয়াস মাইন্ডকে আনলক করেন, অর্থাৎ অবচেতন মনকে ওপেন আপ করার চেষ্টা করেন। এবং এটা যেটা করবেন এটা লিখে রাখবেন। এই লিখে রাখা আপনি যেটা ফিল করতেছেন লেখেন, এবং এটাকে রিফ্লেক্ট করেন, মিররিং করেন, এবং যত করবেন আপনি দেখবেন প্রতিদিন আপনি নিজেকেই বিচার বিবেচনার মাঝখান দিয়ে আপনার মধ্যে পরিবর্তন আপনার ধীরে ধীরে আপনার আসা শুরু হয়ে গেল। আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড, অনেক সময় আসে না, আপনি কোনো কন্ডিশন দিয়ে কোনো পজিটিভ চেঞ্জ আনার দরকার নাই। যদি আনকন্ডিশনাল দেন তাহলে ইট হ্যাজ এ ভেরি পজিটিভ ইম্প্যাক্ট আসবে। কন্ডিশনাল পজিটিভ রিগার্ড আপনি কন্ডিশন দিয়েও আপনি অনেক সময় করতে পারেন। আর এখানে আসতেছে ইম্প্যাথি, পজিটিভ রিগার্ড এন্ড অথেন্টিসিটি। কারণ এই যে ভিশনস, ডিজায়ার, বিলিভ, অ্যাকসেপ্টেন্স, ইন্টেনশন, এই অ্যাকশন যেগুলো আছে, এগুলো আসলে বিশাল বিষয়, এ নিয়ে আলোচনা করতে সময়ের দরকার। এই জিনিসগুলো যখন আপনি কম্পাইল করতে পারবেন তখনই আপনি বুঝতে পারবেন আপনার সেলফকে আপনি ফিরে আনতে পারবেন। লাস্টে আমি যে কথাটা বলার চেষ্টা করছি যে সিক কাউন্সেলিং, সবসময় কারোর সাথে বসে নিয়ে 1-to-1 কাউন্সেলিং করেন। আমরা মেন্টরিং জিনিসটা আমাদের দেশে খুব একটা কেউ বুঝে না। আপনার জীবনের অনেক কিছু আছে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আপনার ব্যক্তিগত জীবনে, কর্মক্ষেত্রে, সব জায়গায় একটা যে উপদেশ নেওয়া বা উপদেশ দেওয়ার যে প্রবণতা আমাদের আগে ছিল, আপনি খেয়াল করবেন কি আমি জানি না, আমরা দেখেছি আমাদের দেশে গ্রামের মধ্যে যারা মুরব্বী যারা ছিল, কোনো কারো প্রবলেম হলে তাদের কাছে কাউন্সিলিং করতো, উপদেশ নেওয়ার চেষ্টা হতো। কিন্তু এখন তো সেই জিনিসটা নেই। আর না থাকার মেইন কারণ এটা, আমরা প্রত্যেকে নিজের কাউন্সিলর নিজেই গুগলে চলে যেয়ে যে বিভিন্ন ধরনের মতামত যেটা আমরা নিয়ে চেষ্টা করি ওখান থেকে কিছু নেওয়ার জন্য, সেটা কোনোদিন হয় না। ইউ নিড 1-to-1 কমিউনিকেশন। আর এটা যখন আপনি যত ভালো করে আপনার সে বিজ্ঞ মানুষের সাথে আপনি যত অ্যাটাচ থাকবেন, তত আপনি দেখতে পারবেন যে আপনার মধ্যে এই যে আপনার সেলফকে ইমপ্রুভ করার যে ব্যাপারটা, এবং করে আপনার জীবনটা সুন্দর হতে অবশ্যই বাধ্য। আবার সে ফিরে আসতেছি সক্রেটিসের কথায়, কি বলতেছে? টু ফাইন্ড ইয়োর সেলফ, থিঙ্ক ইয়োর সেলফ। ওই আবারও, ফাইন্ড ইয়োর সেলফ, টু থিঙ্ক ফর ইয়োর সেলফ। আপনি নিজেকে যদি দেখতে চান তো নিজের ব্যাপারে চিন্তা করুন। তা আমি একটা কথা বলি না যে আমি একজন স্বার্থপর, তাই অন্যের ভালোর চিন্তা করে নিজের ভালোর জন্য। সত্যিকার কথায় আমি কোটেশনটা দেখিনি, এটা বাই ডিফল্ট আমার মনের থেকে আসছে। অনেক বছর আগে, এখন তো 25 বছর আগে, আমি কাউকে বলেছিলাম দ্য পারসন গট মেসমারাইজ, আমাকে বললো প্রত্যেকে বলছেন কথাটা, আমি যখন তাকে এক্সপ্লেইন করলাম হি গট মেসমারাইজ। তো দেখেন, আপনার চিন্তা যদি সহজ সরল স্বাভাবিক হয়, আপনি যদি নিজেকে আপনি ভূমিতার মাঝখানে না রাখেন, আপনার কাছ থেকে একই জিনিস প্রকৃতির কাছ থেকে বের হয়ে আসবে। ফাইন্ডিং ইয়োর অথেন্টিক সেলফ, আবারও বলতেছি, নিজের মধ্যে যে আসল আমি, এটা বের করে আনার চেষ্টা করতে হবে আমাদের। এখানে খুব সিরিয়াস একটা পয়েন্ট আছে, এখানে বলতেছে, আসলে সময় আমাদের শেষ হয়ে যাচ্ছে, তারপর আমি বলতেছি, স্টপ curating your life as perfect social media post and start living authentically as who you really are. এখন সোশ্যাল মিডিয়ার যুগে এই ডিজিটাল কন্টেন্টসের আমরা যেভাবে জালের মধ্যে আমরা পড়ে গেছি, আর আমরা যেভাবে প্রতিদিন আমরা এর পিছনে সময় নষ্ট করতেছি, আমার আমিত্বকে আমরা শেষ করে ফেলতেছি। এথিক্যালি আমরা জানতেছি না, এটা করা সম্ভব না। আর এই যে গসিপিং, আননেসেসারি স্ট্রিমিং শোজ, নিউজ,
মিডিয়ার বিভিন্ন কন্টেন্টস আপনার প্রত্যেকটা জিনিসকে চেঞ্জ করে ফেলতেছে, আর এই চেঞ্জ করার জন্য আপনি কিন্তু হারিয়ে যাচ্ছেন, আপনি কিন্তু আর নাই, যার জন্য আজকে আমাদের চারদিকে আজকে এত অসুবিধা, এভাবে আমরা সাফার করতেছি। মারিয়াম হান্সরা একজন ফেমাস একজন জার্নালিস্ট, সে বলতেছে as long as you are being your authentic self। আবার দেখেন প্রত্যেকেরই একটা কথাই, মানুষ যখন ফ্রাস্ট্রেটেড হয় তখন তারা নিজের আসল সত্তাকে বোঝানোর জন্য এই ধরনের স্টেটমেন্ট দেয়, as long as you are being your authentic self। মানে যে কোনো ভাবে হোক আপনার অরিজিনটা যদি আপনাকে ধরে রাখতে পারে, নট বিং লাইকড বাই সার্টেন পিপল ইজ লিটারালি ব্লেসিংস। আপনার প্রয়োজন নাই কি আপনাকে পছন্দ করলো বা অপছন্দ করলো, সেখান থেকে যদি আপনি দিকে সরিয়ে ফেলেন, আপনি যদি দেখেন যে না আমার সেটা প্রয়োজন নেই, আমি তো জানি আমি কি, এবং সেটা যদি আপনার নিজের বিবেক বিবেচনায় অ্যাকসেপ্ট করে, কারোর কোনো কথায় আপনার যাবে আসবে না, এবং সেটা আপনার জন্য একটা আশীর্বাদ হিসাবেই আসবে। So how do you stop presenting who you think you should be and start living authentically as who you really are? এখানে কি করতে, observe yourself as what বলতে হবে, explore your values, আপনার ভ্যালু সিস্টেমকে এক্সপ্লোর করেন, স্ট্রেনথেন করেন, আপনার পার্সোনালিটিকে বিল্ড আপ করেন। নেক্সট হচ্ছে ডেভেলপ ইউর কম্প্যাশন ফর ইয়োরসেলফ এন্ড আদার্স। আপনার মধ্যে এই কম্প্যাশনটা, সহানুভূতিশীল মনোভাব সৃষ্টি করেন, এবং নিজের জন্য করেন এবং অন্যের জন্য করেন। লিভ উইথ ইন্টিগ্রিটি অ্যান্ড আর কি, অ্যান্ড টেক রেসপন্সিবিলিটি। আপনার এই সমন্বয় সাধনের মাধ্যমে এবং দায়িত্বটা আপনি নেওয়ার চেষ্টা করেন। চ্যালেঞ্জ বিলিভ সিস্টেম, আপনি সবসময় আপনি যে বিশ্বাস করেন যেটাকে চ্যালেঞ্জ করেন। কমিউনিকেট অনেস্টলি, এবং যদি কারোর সাথে কোনো যোগাযোগ করেন অনেস্ট, এবং মানে যেটাকে অনেস্টলি আপনার বলে মানে সৎভাবে মানুষের সাথে মিশেন এবং তার সাথে কমিউনিকেট করেন। ডেভেলপ সেলফ কনফিডেন্স, আপনার নিজের আত্মবিশ্বাসকে বাড়ানোর চেষ্টা করেন। অ্যান্ড ম্যানেজ ইউর ইমোশন, একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ইমোশনালি কোনো ডিসিশন নেবেন না, এই ইমোশনটাকে প্রয়োজনীয় ভাবে আপনি ম্যানেজ করতে হবে। ফাইন্ড ইউর লাইফ পারপাস, আর সর্বশেষে আপনি ভাববেন আপনার জীবনের উদ্দেশ্যটা কি, সেটাকে আপনাকে বের করে আনতে হবে। এরপরে লাস্ট স্লাইডে নাকি আমি দেখি প্রায় শেষের দিকে আসছি আমরা। দ্য সান, দ্য মুন, দ্য স্টার্স, দ্য মাউন্টেন্স এন্ড দ্য ওয়াটার, এভরিথিং ইজ কমপ্লিট। কথাটা ভালো করে খেয়াল করেন। দ্য সান, সূর্য, তারপরে চন্দ্র, নক্ষত্র, মানে পাহাড়, পানি, এরা কিন্তু সব সময় পরিপূর্ণই ছিল, এর মধ্যে কোনো পরিবর্তন ছিল নাই, এখনো নাই। ওয়ান মাইন্ড অ্যাপিয়ার্স, বিগ মিস্টেক। যখন মানুষের মাথার মধ্যে এই জিনিস ঢুকলো, তখন আমরা এর মধ্যে পরিবর্তন ঘটানোর চেষ্টা করা শুরু করলাম। ওয়ান মাইন্ড ডিসঅ্যাপিয়ার্স, দেন সিইং অ্যান্ড হিয়ারিং বিকাম দ্য ট্রুথ। ডোন্ট মেক এনিথিং, জাস্ট সি, জাস্ট হিয়ার, জাস্ট ডু ইট। কিচ্ছু করতে হবে না, কিচ্ছু চেঞ্জ করার দরকার নাই। প্রকৃতির সাথে নিজেকে বিলিয়ে দেন, দেখেন, শুনেন, অনুভব করেন, আর আপনি কাজ করে যান। এটাও একটা চাইনিজ মাস্টারের একটা ফেমাস ফিলোসফিক্যাল টক। ইয়োর ট্রু সেলফ ইজ অলওয়েজ শাইনিং অ্যান্ড ফ্রি। আপনার আসল সত্য, আপনি যেটা সবসময় উজ্জ্বলতা থাকবে এবং আপনি স্বাধীন থাকবে। হিউম্যান বিং মেক সামথিং অ্যান্ড এন্টার দ্য ওশান অফ সাফারিং। মানুষ কিন্তু এর মধ্যে আপনার স্বাধীন চেতার মাধ্যমে আপনার যে ফ্রি টেন্ডেন্সির মাঝখানে বিভিন্ন নতুন জিনিস অ্যাড করে নিয়ে, অর্থাৎ সাফারিং এর ওশানের মধ্যে ডুব দেয়, অর্থাৎ কষ্টের সাগরে ঝাঁপ দেয়। আপনি কিছুই যদি না করেন, কিন্তু আপনি কিন্তু ইউ ক্যান বি এন ফ্রি, এবং আপনার লাইফটা অনেক চমৎকার রাখতে পারেন। কিন্তু আমরা প্রতিদিন নতুন কিছু পাওয়ার আশায় আমরা সবকিছু গুলায় ফেলতেছি। অনলি without thinking can you return to your true self. The high mountain is always blue, white clouds coming going. এগুলো নিয়ে আসলে আলোচনা করতে হলে আমাদের we have to go in a further level. Desire and apprehensions are two different things. The idea that you want to achieve something in Zen meditation is basically selfish. I want to get enlightened, আমি আলোকিত হতে চাই, means I want to get enlightened. But
aspiration is not for myself. It is not merely individual desire. It transcends the idea of self. It is desire without attachment. If enlightenment comes, good. If enlightenment doesn't come, good. Actually, this is enlightenment. আসলেও ভালো, না আসলেও ভালো। এবং সর্বশেষ স্লাইডটা হচ্ছে দেখেন, কামিং হোম টু ইউর ট্রু সেলফ। আমার খুব ভালো লাগছে, আমি জিনিসটাকে খোঁজার চেষ্টা করছি। আপনি দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে আপনি যেখানেই থাকেন না কেন, যেখানে যে অবস্থায় থাকেন না কেন, যেখানে আপনার জন্ম সেটাই হচ্ছে আপনার সবচেয়ে বেস্ট জায়গা, কারণ সেখানে কিন্তু আপনি ফিরে আসার জন্য মন প্রাণ ছুটে যাবে। আমরা দেখেছি যারা দেশ থেকে বিদেশে গিয়েছে তাদের যৌবনের পুরো সময়টা এখানে পার করেছে, বয়স যখন বাড়া শুরু হয় তখন সে তার মাটিটাকে টানে, তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো। আর যখনই সে ফিরে আসবে তখন তার মধ্যে ওই প্রশান্তিটা, সেই ছোট্টবেলার সেই আমি, তাতে সে ফিরে পাবে এবং সেখানে তার জীবনের সর্বশেষ মুহূর্তটা কাটাতে পারবে। তাই আমি বলবো আমার মনের কথাও, যে আমি যেখান থেকে এসছি আমার সেখানে আমার অবস্থান যাতে স্থায়ী হয়, সেখান থেকেই আমি যেন পৃথিবী থেকে বিদায় হতে পারি, সেই আশা নিয়ে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। আপনারা আমার সাথে থাকার জন্য আবারও অনেক ধন্যবাদ।